সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক রসায়ন, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ, মহেশপুর ঝিনাইদহ। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটি বিশেষ ক্লাস, পাউলির বর্জন নীতি। আশা করি তোমরা মনোযোগের সাথে আমার সাথেই থাকবে এবং এই ক্লাসটি উপভোগ করবে। তো চলো যাই আজকে তাহলে এই ক্লাসটির ভেতরে প্রবেশ করি। আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে পাউলির বর্জন নীতি, এই নীতির মূল কথা, কেন একে বর্জন নীতি বলা হয়, হুন্ডের নীতি, হুন্ডের নীতির ব্যবহার। পাউলির বর্জন নীতি। বিজ্ঞানী পাউলি বা পলি তিনি 1925 সালে তার বিখ্যাত নীতিটি প্রদান করেন। পলি তিনি এই নীতিটি প্রদান করেন বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনের অবস্থান সম্পর্কে তিনি তার এই নীতিটি প্রদান করেন। এটিকে পলির বর্জন নীতি নামে বলা হয়। কেন বর্জন নীতি বলা হয় তা একটু পরে আলোচনা করছি। তো নীতিটি হচ্ছে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই রূপে হতে পারে না। অর্থাৎ আমরা যে চারটা কোয়ান্টাম সংখ্যা জানি, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা, কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা কখনো একই রকম হতে পারে না। তিনটি একই রকম হলেও চতুর্থটি অবশ্যই আলাদা হয়। যেমন হিলিয়ামের, আমরা জানি যে হিলিয়ামে দুটি ইলেকট্রন আছে। এই দুটি ইলেকট্রন 1s অরবিটালে আছে। এই ইলেকট্রন দুটির প্রথম ইলেকট্রনের জন্য যদি আমি ধরি, তাহলে n=1, l=0, m=0 এবং s=+12। প্রথম ইলেকট্রনে তাহলে আমি দেখলাম যে চারটি তথ্য। দ্বিতীয় ইলেকট্রন, যেহেতু এটা 1s অরবিটালের একই রূপে, এটা n=1, তাহলে l এর মান 0 হবে, m এর মান 0 হবে। কিন্তু যেহেতু এটি ভিন্ন ইলেকট্রন, প্রথম ইলেকট্রনটিতে s এর মান ছিল +12, দ্বিতীয় ইলেকট্রনটিতে s এর মান হচ্ছে -12। একটা ইলেকট্রন একটা অরবিটালে যদি দুটো ইলেকট্রন থাকে, একটা যদি ঘড়ি কাঁটার দিকে ঘোরে, অন্যটি তার বিপরীত দিকে ঘুরবে। কিন্তু ওই অরবিটালের জন্য প্রথম তিনটি কোয়ান্টাম সংখ্যা মান কিন্তু একই রকম হলো, শুধুমাত্র ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটি আলাদা। তাহলে এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে কি বোঝানো হয়? এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা দেখতে পাই যে একটা অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের স্পিন হয় বিপরীতমুখী। সেই হিসেবে আমরা জানি যে এস অরবিটাল এক ভাগে বিভক্ত, সেখানে দুইটি ইলেকট্রন থাকে যদি তাদের স্পিন হয় বিপরীতমুখী। পি অরবিটালে তিনটা ভাগ, px, py এবং pz। তাহলে এই তিনটা অরবিটালে প্রতিটায় দুইটা করে ইলেকট্রন যদি থাকে, তাহলে হবে 6টি ইলেকট্রন এখানে অবস্থান করতে পারবে। ডি অরবিটাল 5 ভাগে বিভক্ত, dxy, dyz, dzx এবং dx²y², dz²। প্রতিটিতে যদি আমি দুইটা ইলেকট্রন ধরি যারা ঘড়ি কাঁটার দিকে ঘোরে এবং ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরে, তাহলে মোট 10টি ইলেকট্রন এখানে থাকা সম্ভব। এফ অরবিটাল একইভাবে, যেহেতু এফ অরবিটাল 7 ভাগে বিভক্ত, প্রতিটিতে দুইটি ইলেকট্রন ধরলে মোট 14টি ইলেকট্রন এখানে থাকতে পারে। এখন কথা হচ্ছে যে এই পাউলির বর্জন নীতিতে একটা জিনিস দেখলাম যে একটা অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে। এটা হচ্ছে মূল কথা, সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের স্পিন হয় বিপরীতমুখী, ঘূর্ণন দিকটা হয় বিপরীতমুখী। একটা অরবিটাল যদি আমি ধরি 2s অরবিটাল, তাহলে সেই 2s অরবিটালটার অন্য সকল তথ্য, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয়, সব ঠিকই হয়, কিন্তু একই রকম হয়। কিন্তু এই দুইটা ইলেকট্রন একই জায়গায় যদি থাকে, তাহলে তার স্পিন কিন্তু বিপরীতমুখী হবে। এদের স্থিতিশীলতার জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে একটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, অন্যটি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। কিন্তু এই নীতিটিকে আসলে বর্জন নীতি বলা হলো কেন? কি আসলে বর্জন হলো? আসলে একটা পরমাণুতে অনেকগুলো ইলেকট্রন থাকে, কিন্তু সুনির্দিষ্ট একটা অরবিটালে ঠিক কতটি ইলেকট্রন ধারণ করতে পারে, সেই ইলেকট্রন ধারণ করার পর বাকি ইলেকট্রন সে বর্জন করে অন্য শক্তিস্তর, অন্য অরবিটালের জন্য। একই শক্তিস্তরে যদি বিভিন্ন অরবিটাল থাকে, এস, পি, ডি, তাহলে এস অরবিটালে তার সুনির্দিষ্ট দুটি ইলেকট্রন সে গ্রহণ করবে। তারপর বাকি ইলেকট্রনগুলো সে পরের অরবিটাল, পি অরবিটালের জন্য প্রেরণ করবে। পি অরবিটালে 6টি ইলেকট্রন থাকতে পারে। এই 6টি ইলেকট্রন প্রতিটায় দুইটা করে, পিএক্স, পিওয়াই, পিজেড, দুইটা করা 6টা ইলেকট্রন থাকার পর বাকি ইলেকট্রনগুলো সে অন্য অরবিটালের জন্য বর্জন করবে। এই ইলেকট্রন অরবিটালে ধারণ ক্ষমতার পর বাকি ইলেকট্রন যে বর্জন করে, এই বর্জন করার কারণেই
এটাকে বলা হয় পাউলির বর্জন নীতি বলা হয়েছে। সুতরাং আমরা যেটা জানবো এই পাউলি বর্জন নীতির মূল প্রথম কথা হচ্ছে যে একটা অরবিটালে দুটি ইলেকট্রন থাকে যদি বিপরীত স্পিন হয়, আর আরেকটা বিষয় যে অরবিটালে ইলেকট্রন ধারণ করার পর বাকি ইলেকট্রনগুলো পরবর্তী অরবিটালে প্রবেশ করে। আমরা এখন আসি হুন্ডের নীতি নিয়ে। হুন্ডের নীতি, বিজ্ঞানী হুন্ডস তার একটা চমৎকার নীতি প্রদান করেন। আমরা কিন্তু এর আগে আউটবাউ নীতি দেখেছি যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে তা উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। হুন্ডের নীতি সেই আলোকেই এর উপরেই কথা বলেছি, কিন্তু একটু ভিন্ন কিছু দিক আছে। সেটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রথমে একটি করে একমুখী স্পিনে প্রবেশ করে, অতঃপর প্রাপ্যতা অনুসারে অবশিষ্ট ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। তাহলে যদি একই শক্তিসম্পন্ন অরবিটাল হয় তাহলে নিয়ম হচ্ছে যে যেমন পি অরবিটাল পি এক্স পি ওয়াই পি জেড, ইলেকট্রন প্রবেশের সময় প্রথমে আমি সিঙ্গেল একটা একটা করে দেবো এবং সবাই সেম স্পিনে থাকবে। অতিরিক্ত ইলেকট্রন যদি থাকে তাহলে প্রথমে যে দিতে শুরু করছিলাম সেখানে পি এক্স আবার একটা দেবো বিপরীত স্পিনে, পি ওয়াই পি জেড এভাবে বিপরীত স্পিনে দিয়ে পূরণ করব। অর্থাৎ সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রন পারতপক্ষে জোড়ায় জোড়ায় প্রবেশ করে না, কারণ একইমুখী স্পিনের ইলেকট্রন তাই পরস্পরকে বিকর্ষণ করে। যখনই একই রকম স্পিনের দুইটা ইলেকট্রন এক জায়গায় প্রবেশ করবে তখন তাদের মধ্যে বিকর্ষণ হবে। এই জন্য প্রথমত ইলেকট্রন একই স্পিনে একই রকম স্পিনে একটা একটা করে প্রবেশ করে এবং পরবর্তীতে বিপরীত স্পিনে ইলেকট্রনগুলো প্রবেশ করে। আমরা একটা উদাহরণ দেখি, নাইট্রোজেন পরমাণু হুন্ডের নীতি দ্বারা ব্যাখ্যা করি। নাইট্রোজেন পরমাণুতে আমরা জানি সর্ববহিঃ স্তরে পি শক্তি স্তরে তিনটা ভাগ আছে, পি এক্স পি ওয়াই এবং পি জেড। তো আমরা যদি টোটাল ইলেকট্রন যদি দেখি তাহলে আমরা দেখব ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2px 2py 2pz। তাহলে আমরা দেখব যে প্রথমে আমাদের দুইটা ইলেকট্রন 1s2 গেছে, 2s2 দুইটা গেছে, এরপরে পি অরবিটালে আমাদের দেখব মোট 7টা ইলেকট্রন, প্রথমে 4টা চলে গেছে, এরপরে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করেছে। আমরা যদি এটা নিচে একটু দেখি, নিচে দেখব যে এক জায়গায় দুটো দেওয়া যায়, দুটো যদি দেওয়া যায় তাহলে একটি ফাঁকা থাকতেছে, এর স্টেবিলিটি অর্জন হচ্ছে না। ঠিক এই কারণে আমরা প্রথমটি ফলো করব, বৃষ্টি হচ্ছে নাকি? আমি বৃষ্টি হচ্ছে বলে আবার দৌড়ে আসলাম। তাহলে আমরা কি দেখলাম, নাইট্রোজেনে আমরা যদি পি এক্স পি ওয়াই পি জেডে একটা একটা করে ইলেকট্রন দিই, যদি দেই তাহলে এটা একটি স্টেবিলিটি সম্পন্ন অবস্থা হয়। অর্থাৎ পি অরবিটালে 6টি ইলেকট্রন থাকলেও সেটা স্টেবল, 3টি ইলেকট্রন থাকলেও স্টেবল। তো এটা যদি 3 জায়গায় ভাগ করে দেওয়া যায় তাহলে এটা খুবই একটা চমৎকার একটা সিস্টেম হয় এবং স্টেবিলিটি অর্জন হয়। এটাকে যদি আমি প্রথমে 2টি ইলেকট্রন তারপরে একটা তারপরে শূন্য এভাবে দিই তাহলে এটা দেখতেও যেমন ভালো লাগে না, স্টেবিলিটি অর্জন হয় না, এবং প্রথমে 2টি ইলেকট্রন ঢোকার সময় তারা সেম স্পিনে ঢোকার সময় বিকর্ষণও করে। সুতরাং সেটা আসলে সম্ভব না, ইলেকট্রন এভাবে প্রবেশ করে না। তাহলে ইলেকট্রন যদি 3টা থাকে পি অরবিটালে দেওয়ার জন্য তাহলে তারা নিজেদের মধ্যে সমন্বয় করে পি এক্স পি ওয়াই পি জেড প্রতিটাতে একটা করে ইলেকট্রন প্রবেশ করে। আমরা একটু অক্সিজেনের যদি দেখি, অক্সিজেন 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2px 2py 2pz, তাহলে প্রথমে 1s2-তে আমরা 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, 2s2-তে 2টা ইলেকট্রন দিলাম, বাকি থাকে 4টা ইলেকট্রন। এই ইলেকট্রন প্রথমে আমরা একটা একটা করে দেব এবং অবশিষ্ট আর একটা ইলেকট্রন প্রথম 2px-এ সেখানে আমি প্রবেশ করাবো। এটা ঠিক আছে, কিন্তু আমরা আবার এলোমেলো লিখবো না। আমরা এই দুইটি ইলেকট্রন শেষেটা দেবো না, মাঝখানটায় দেবো না, শুরুতে দেবো। আবার চাইলেও দুইটি সিঙ্গেল ইলেকট্রন আমরা কি করতে পারি, যদি এক জায়গায় করি তাহলেও কিন্তু এই শর্ত পূরণ হবে না। বিজ্ঞানী হুন বলছেন যে সর্বাধিক অযুগ্ম থাকতে চাই, চেষ্টা করবে সবসময় অযুগ্ম থাকার। যদি কোনো কারণে ইলেকট্রন আরও বেশি থাকে তাহলে সেটা পূরণ হতে পারে, কিন্তু চেষ্টা হচ্ছে অযুগ্ম থাকার। অযুগ্ম থাকার থাকলে যেটা হয়, তোমরা ক্রোমিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবে, সাধারণ ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব যে ক্রোমিয়ামের শেষের দিকে তোমরা নিজের ইলেকট্রন বিন্যাস করবে ডি অরবিটালে 3d4 4s2, এটা আউটবাউন্ড নীতি অনুযায়ী হতে পারে। কিন্তু যদি আমরা দেখি এই হুন্ডের নিয়ম দ্বারা যদি আমরা দেখি তাহলে দেখব যে
4s থেকে একটা ইলেকট্রন ডিতে নিয়ে এসে 5টা যদি কমপ্লিট করা হয় তাহলে 5টা পুরো 5টা ডিএক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তারপরে হচ্ছে ডিএক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সবগুলোতে একটা করে সেম স্পিন ইলেকট্রন থাকে। এটি খুব স্ট্যাবিলিটি সম্পন্ন একটা অবস্থা। এটা এটা অর্জনের জন্যই মূলত আউটবাউন্ড নীতিকে রুলস ভেঙে হুন্ডের নীতি ফলো করার জন্য বা স্ট্যাবিলিটি অর্জনের জন্য 4s থেকে একটা ইলেকট্রন এসে 4s থেকে একটা ইলেকট্রন এসে সেটা হচ্ছে 3d5 করে, এবং যেটা আমরা জানি ডি অরবিটাল যদি 10টা ইলেকট্রন থাকে সেটাও স্টেবিলিটি সম্পন্ন, আবার যদি 5টা থাকে সেটাও স্টেবিলিটি সম্পন্ন। তোমরা এই ইলেকট্রন বিন্যাস নিজেরা চেষ্টা করবে, আয়রন 2+, আয়রন 3+, এগুলো দেখবে। তারপর অন্য অন্য যেগুলো ইলেকট্রন বিন্যাস, ক্লোরিন দেখবে, ফসফরাস দেখবে, এগুলো ইলেকট্রন বিন্যাস নিজে নিজে করবে, করে দেখবে যে এই বক্স দিয়ে এরকম ইলেকট্রন বিন্যাস করে সর্বাধিক অযুগ্ম রাখার এই চেষ্টাটা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাকি বিষয়গুলো বইয়ে পড়বে, আরও উদাহরণ দেওয়া আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আশা করি সবাই হচ্ছে এখনও সুস্থ আছো, ভালো আছো, এবং আমরা জানি যে তোমরা খুব সচেতন। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, অন্যকে সচেতন করবে এবং নিরাপদ থাকার চেষ্টা করবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।